জয় গুরু। দাদা এক সেকেন্ড স্টার্ট। परम प्रेम परम दयाल श्री श्री ठाकुर की पाद पद में আমার ভক্তি আছে। परम आराध्या जगत जननी श्री श्री लक्ष्मी मार श्रीपाद पद में আমার भक्ति अर्घ। युगाचार्य पितृदेव परम पूज्य पाद श्री श्री बरदार श्रीपाद पद में আমার भक्ति अर्घ। प्रधान आचार्य देव परम पूज्य पाद श्री श्री दादार श्रीपाद पद में আমার भक्ति अर्घ। परम पूज्य पाद श्री श्री बाबाईदार श्रीपाद पद में আমার भक्ति अर्घ। इष्ट परिवारेर सभी सदस्यদের রাতুল চরণে আমার ভক্তি নিবেদন। আজকে এই পবিত্র সৎসঙ্গে উপস্থিত সৎসঙ্গের পরিচালক, এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সৎসঙ্গে উপস্থিত আমার আদরের দাদারা, ভক্তিময়ী মমতাময়ী মায়েরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আবার সুযোগ পেয়েছি আপনাদের মধ্যে এই সৎসঙ্গ যোগদান করার। অনেক আনন্দ অনুভব হয় যখন আপনাদের মধ্যে আমি যোগ দিতে পারি। আমার মনে হয় এটা তৃতীয়বার আপনাদের এই সৎসঙ্গে আমি যোগ দেওয়ার অপূর্ব সুযোগ পেয়েছি। সকালে সব কিছু কাজের আগে আপনারাই সবাই অনেক মানুষদেরকে এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে বেঁধে রেখেছেন। এই যে প্যান্ডামিকের সময় আর নিরন্তরভাবে অনেক গুরু ভাই মায়েরা এই সৎসঙ্গে খুব ভোরবেলা থেকে যোগ দিয়ে ঠাকুরের এই অমীয় কথা শুনে নিজেকে ধন্য মনে করে। আজকে আবার আমি সুযোগ পেয়েছি, আর আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমরা যখন চারদিকে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু কিভাবে বিদ্যমান আছে। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, পৃথিবী, গ্যালাক্সিস সবাই বিদ্যমান আছে। পৃথিবীতে পাহাড়, নদী, সমুদ্র, সবকিছু, জঙ্গল, এই যে বিদ্যমান আছে, এই বিদ্যমানতার পেছনে একটা শক্তি আছে যা এই বিদ্যমানতাকে অক্ষুণ্ণ রাখে, অব্যাহত রাখে। শুধু যে সবকিছু বিদ্যমান আছে তা না, সবাই কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে। কেউ হয়তো মনে হয় না, কেউ স্থির, নিথর বা স্থবির হয়ে বসে আছে। সূর্যের চারদিকে পৃথিবী আর এই গ্রহমণ্ডল, পৃথিবীর চারদিকে এই যে চন্দ্রমা, সূর্য আবার আরেকটা অনেক বড় নক্ষত্রের চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় নিরন্তর আছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি লক্ষ্য করি, আমরাও সব সময় এগিয়ে চলেছি। এই যে গতিশীলতা, এটা হচ্ছে এই সৃষ্টির একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স বলা যেতে পারে, বিদ্যমানতা আর গতিশীলতা। আর এই যে বিদ্যমানতা আর গতিশীলতা, এর সঙ্গে আছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে পরিবর্তনশীল। সবকিছু নিত্য পরিবর্তনীয়। আমি ছোট ছিলাম, ছোট হওয়ার পরে যুবক হলাম, যুবক হওয়ার পরে তো বৃদ্ধ হলাম। এই যে জীবনের পরিবর্তন, শরীরের পরিবর্তন হয়েছে, মনের পরিবর্তন হয়েছে, যা কিছু আমরা দেখি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু এই পরিবর্তন ভিতর দিয়ে
এগিয়ে চলেছি। এই আমাদের জীবনের এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক। আমরা আছি, বিদ্যমানতা আছে, আমরা গতিশীল আছি, কোথায় একটা জায়গায় স্থির হয়ে বসে থাকি না আমরা, আর আমাদের ভিতরে আছে এই পরিবর্তনশীল। এই পরিবর্তন কখন বৃদ্ধি হতে পারে, কখন ক্ষয় হতে পারে, কিন্তু আমরা নিত্য পরিবর্তনশীল। আর এই বিদ্যমানতা পেছনে আছে একটা শক্তি যা আমাদেরকে এই অস্তিত্ব বিদ্যমানতাকে অক্ষুণ্ণ রাখে। এই আমাদের গতিশীলতার পেছনে আছে একটা শক্তি যাকে গতিশীল করে রাখে, একটা চালন শক্তি। আর আমাদের এই পরিবর্তনশীলতার পেছনে আছে আর একটা শক্তি যা আমাদের নিত্য নিরন্তর বৃদ্ধি, বিকাশ সম্ভব করে তোলে। তো এই যে ধারণকারী শক্তি, এই চালনকারী শক্তি, এই পালনকারী শক্তি, বৃদ্ধিকারী শক্তি আমাদেরকে জীবনে এইভাবে এগিয়ে নিয়ে যায়। এই জীবনটাকে যা বিদ্যমান, গতিশীল, পরিবর্তনশীল, এই জীবনটাকে কিন্তু প্রত্যেকটি জীবসত্তা ভরপুর উপভোগ করতে চায়। এই ভরপুর উপভোগ করার উপাদানগুলো কি? আমরা যে বিদ্যমান আছি তা তো যথেষ্ট না। এক্সিস্টেন্স যে সত্তাটা আছে তাতে তো মন পুরে না। সত্তা চাই এগিয়ে যাওয়ার জন্য, বৃদ্ধির জন্য। আর শুধু এগিয়ে যাওয়ার সময় তো হয় না। এগিয়ে যাওয়ার সময় অনেক সময় সাইকেলে প্যাডেল মারলে তো সাইকেলটা চলে, কিন্তু খুব জোরে যদি চলে তাহলে হয়তো ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ভয়ও থাকে। তো এই বিদ্যমানতা, গতিশীলতা, পরিবর্তনশীলতার ভিতরে মানুষ চায় জীবনটাকে ভরপুর উপভোগ করতে। আর এই ভরপুর উপভোগ করার জন্য মানুষের কাছে আছে চারটে উপাদান। এই উপাদানগুলি হচ্ছে, এই আবশ্যকতাগুলি হচ্ছে, প্রথম যেটা হচ্ছে তা হচ্ছে সন্তুলন, ব্যালেন্স। তারপরেরটা হচ্ছে সমাধান, তারপরে হচ্ছে সংগতি, তারপরে হচ্ছে সামঞ্জস্য। এইগুলি যদি জীবনে থাকে তাহলে মানুষের এই বিদ্যমানতা, গতিশীলতা এইসব উপভোগ্য হতে পারে। এই চারটে উপাদান মানুষের জীবনে নিতান্ত প্রয়োজন। সন্তুলন হচ্ছে তাই যা ভারসাম্যতা রক্ষা করে। এই গতিশীলতার ভিতরে যেভাবে ভারসাম্যতা না হারাই বসে, তা হচ্ছে এই ব্যালেন্স। আর শ্রী ঠাকুর এই ব্যালেন্সের উপরে এত জোর দিয়েছে। জীবনের প্রতি পদক্ষেপে শ্রী ঠাকুর এই ব্যালেন্সের কথা বলছে, যে বেশি না হয়, কম না হয়, খুব তীব্র গতি না হয়, খুব ধীর মন্থর গতিও না হয়। এই যে ব্যালেন্স, ঠাকুর যখন বলছেন যে তুমি ধনী হও খ্যাতি নাই, কিন্তু তুমি দীন এবং দাতা হও। এই যে ব্যালেন্স, there is no harm তুমি যদি একটা রিচ বা ধনী মানুষ হও, কিন্তু এর সঙ্গে দীন হতে হবে, দাতা হতে হবে, নম্র হতে হবে। ঠাকুর বলছেন দৌড়ে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু নজর রাখো যেভাবে পড়ে না যাও। বীর হও, কোনো অসুবিধা নেই, কিন্তু যেরকম হিংস্র হয়, বাঘ ভালু হয় না বসে। এই ব্যালেন্স, এই ব্যালেন্সটাই জীবনের উপভোগ করার একটা বিশাল উপাদান। শ্রী ঠাকুরের কাছে সেদিন এসেছিলেন ডক্টর প্রাণকৃষ্ণ পরিজা, বিশিষ্ট বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট। ঠাকুর ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কখন বাজারে সবজি টবজি বা তরকারি আনার জন্য কবে গেছেন? উনি বললেন, আগে অনেকবার। ঠাকুর জিজ্ঞেস করছেন, আপনি যদি যখন বাজারে যান তখন আপনার কখন এই যে দোকানদার আপনাকে ঠিক মাল ঠিক ওজনে দিয়েছে, এটা কিভাবে আপনি জানতে পারেন? প্রাণকৃষ্ণদা ভাবছেন যে কি এটা এত সিম্পল
কোয়েশ্চেন ঠাকুর কি জিজ্ঞেস করছেন? উনি বলছেন ঠাকুর এই যে ও যে ব্যালেন্সিং স্কেল বা যে তরাজুতে ওজন করে, ওইটাতে একদিকে ওর ওজন যে ওইটা দিয়ে দেয়, অন্যদিকে সবজিগুলো রাখে। আর যখন এই বড় এই যে তরাজুতে দুটো কাঁটা আছে, যে বড় কাঁটাটা যখন এই ছোট কাঁটায় অ্যালাইন হয়, তখন আমি বুঝতে পারি ব্যালেন্স, দুদিকে ব্যালেন্স হয়ে গেছে। দুদিকে যখন ব্যালেন্স হয়ে গেছে তখন আর কোনো অসুবিধা নেই, আমি বুঝতে পারি যে ঠিক ওজনটা দিয়েছি। শ্রী ঠাকুর বলছেন এই যে সামান্য সবজি বা তরকারি কিনতে গিয়ে আমাদেরকে এই ব্যালেন্সটা দরকার হচ্ছে, বড় কাঁটাটা ছোট কাঁটায় গিয়ে অ্যালাইন হতে হচ্ছে, তখনই ব্যালেন্স আমরা দেখতে পারছি। জীবনে যে অতগুলো সমস্যায়, জীবনে অতগুলো ইমব্যালেন্সিং ফ্যাক্টর যা মানুষকে ইমব্যালেন্স করে দিতে পারে, এই মানুষের জীবনে কি এই ব্যালেন্সিং ফ্যাক্টরের প্রয়োজন নেই? এই মানুষের জীবনে যে বড় কাঁটাটা, একটা ছোট ওর উপরে যে ছোট কাঁটা আছে, ওর সঙ্গে কি ওকে তালমেল করতে হয় না, অ্যালাইন করতে হয় না? ডক্টর পি.কে. পরিজা সেদিন বুঝতে পেরেছেন জীবনের এই ব্যালেন্সিং ফ্যাক্টরের প্রয়োজনীয়তা। আর জীবনে এই যদি সন্তুলন আমরা চাই, জীবনকে উপভোগ করার যে একটা বিশাল উপাদান ব্যালেন্স, এই ব্যালেন্সটা পাওয়ার জন্য আমাদের জীবনে কিন্তু দরকার এই ব্যালেন্সিং ফ্যাক্টর, যিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর, যিনি হচ্ছেন আচার্য দেব। এই ব্যালেন্সিং ফ্যাক্টর যখন জীবনে থাকে, তখন জীবনে ব্যালেন্সটা সুন্দরভাবে আসতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই উপভোগ করার জন্য এই ব্যালেন্সটা কিন্তু দরকার। তোমার হয়তো 4 কেজি রসগোল্লা খাওয়ার তুমি খেয়ে দিতে পারো, কিন্তু তা যদি হয়, তুমি যদি করো, তাহলে তোমার শরীরটা কিন্তু অসুস্থ হয়ে যায়। তুমি যদি 2 কেজি রসগোল্লা যদি খাও, তাহলে তোমার শরীর হয়তো ঠিক থাকে, বা 1 কেজি যদি খাও তাহলে হয়তো শরীরটা ঠিক থাকে। তার মানে এই শরীরের ব্যালেন্সটা রাখার জন্য যতটা প্রয়োজন, এই প্রয়োজন মাফিক তুমি যদি চলতে পারো, তাহলে ব্যালেন্স থাকতে পারে। ঠাকুর বলছেন এই ডিজিজ, আমাদের এই যে শরীরে ডিজিজ হয়, এই ডিজিজের অর্থ হচ্ছে ডি ইজ। এই যে ইজ এর অভাবটা হচ্ছে ডিজিজ। এই ইজটা হচ্ছে ঠাকুর যেটা বলছেন ভাইটাল ব্যালেন্স। এই ভাইটাল ব্যালেন্সটা যখন নষ্ট হয়, এই শরীরের বিধানে যে ব্যালেন্সটা যখন নষ্ট হয়, এই ভাইটাল সন্তুলন, এই গুরুত্বপূর্ণ সন্তুলনটা যখন আমরা হারিয়ে বসি, তখন ডিজিজ আমাদের কবলিত করে। দ্বিতীয়, এই ব্যালেন্স সন্তুলন পরের যে কথাটা হচ্ছে সমাধান। জীবনের অনেক সমস্যা, জীবনটা উপভোগ করতে হলে সমস্যাগুলো থাকলে তো উপভোগ করা যাবে না। এই সমস্যাগুলো কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারি আমরা? প্যান্ডামিকের সমস্যা, চাকরি নেই এই সমস্যা, মেয়ের বিয়ে হতে পারছে না, ছেলের হয়তো চাকরি হচ্ছে না, সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে না, পড়োশীদের সঙ্গে ভালো সম্পর্ক হয় না, সব সময় ঝগড়া বা কলহ এসব লেগে থাকে। এই যে সমস্যাগুলো মনকে, হৃদয়কে, অন্তরকে সব সময় কবলিত করে রাখে, এই সমস্যার সমাধান যদি না হয়, তাহলে জীবনটাকে উপভোগ কি করে মানুষ করতে পারে? ঠাকুর বলছেন তখন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। মানুষ যদি ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে লেগে থাকে, তাহলে ঠাকুর বলছেন যে মানুষের ভিতরে একটা সমাধানী বুদ্ধি গজিয়ে ওঠে। সমস্যাটা দেখে কিভাবে ওর সমাধান হতে পারে, ওর রুট কজকে গিয়ে, ওর কারণটাকে কাছে গিয়ে মানুষ তখন বুঝতে পারে যে কিভাবে সমাধানটা হতে পারে। আর এই কারণ পাওয়ার বুদ্ধিটা তখন মানুষ পেতে পারে যখন জীবনে কারণ পুরুষকে জীবনে মানুষ গ্রহণ করে। যদি সমস্যার কারণটা বুঝতে পারে, তাহলে নিরাকরণটা তো পেতেই পারে। কারণটা যদি বুঝতে না পারে, তাহলে নিরাকরণ কিভাবে পেতে পারে?
তাই জন্য দরকার এই জীবনের কারণ পুরুষ সঙ্গে যোগযুক্ত হওয়া। তাহলে মানুষের জীবনে সমাধানী বুদ্ধি গজিয়ে ওঠে। ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভৃতি করার ভিতরে, নাম ধ্যান করার ভিতরে মানুষের দক্ষতা যোগ্যতা বেড়ে যায়। এই দক্ষতা যোগ্যতা যখন বেড়ে যায় তখন মানুষ সুন্দরভাবে নিজের পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে, সমস্যাগুলিকে নিয়ন্ত্রণে আনতে পারে। তখন তাই জন্য জীবনে দরকার এই কারণ পুরুষের সঙ্গে যোগযুক্ত হওয়া। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন বৃদ্ধ ব্যক্তি তখন এসে হঠাৎ বলছেন, ঠাকুর আপনি আমাকে কালকে বাঁচিয়ে দিয়েছেন। ঠাকুর বললেন, না আমি কি করলাম, আমি কি যে করলাম? উনি বলছেন, ঠাকুর এই যে কালকে যে অনেক বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিতে আমি একটা পোর্টিকো বা একটা যে হ্যাঙ্গিং রুফ আছে, ও নিচে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য। আপনার এই আওয়াজ, আপনার এই কণ্ঠ, ওখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। আমি ওখান থেকে দৌড়ে চলে আসলাম, বৃষ্টিতে ভিজতে লাগলাম। আর কত মুহূর্ত পরে আমি দেখলাম যে এই যে হ্যাঙ্গিং যে রুফটা ছিল, পোর্টিকোটা ছিল, এর উপরে বজ্রপাত হয়, লাইটনিং, এই এই পোর্টিকোটা ধ্বস্ত বিধ্বস্ত হয়ে গেছে। কিছু কত মুহূর্তের পরে ঠাকুর আপনি যদি আমাকে না ডাকতেন, আপনি যদি আমাকে ওখান থেকে না নিয়ে আসতেন। ঠাকুর বলছেন, না আমি তোকে তুই রোজ ইষ্টভূতি করিস? ওই ভাইটি বলছেন, আগে হ্যাঁ প্রতিদিন করি। ঠাকুর বলছে, এই যে ইষ্টভূতিটা তোকে বাঁচিয়ে দিয়েছে। ইষ্টভূতি যারা করে ওদের ভিতরে আর্জ টু এক্সিস্ট, বেঁচে থাকার প্রখর আকুতি গজিয়ে ওঠে। আর্জ টু এক্সিস্ট যার ভিতরে থাকে, ওকে আর্জ টু কমফর্ট, আর্জ টু বিকাম কমফোর্টেবল কিছু করতে পারে না। আমাদের এই মৃত্যুর কারণ তো হচ্ছে আর্জ টু বিকাম কমফোর্টেবল। তোমার যে কমফোর্টেবল হওয়ার ইচ্ছে ছিল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে না ভিজে যায়, আর ঠাকুর ডাকছেন তবু যাব কেন? সত্যি ডাকছেন নাকি? একটু কমফোর্টে তো থাকি। এই আর্জ টু বিকাম কমফোর্টেবল তোমাকে তোমার মৃত্যুর কারণ হতো। কিন্তু তুমি যে নিত্য নিরন্তর ইষ্টভূতি করো, বেঁচে থাকার আকুতি, আর্জ টু এক্সিস্ট তোমার ভিতরে এত প্রখর, আর তুমি যে নাম ধ্যান করো, তোমার ভিতরে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, তোমার ব্রেন থেকে যে ইনস্ট্রাকশন পাওয়া যায়, শরীরের অঙ্গগুলি, লিম্বস গুলি ইনস্ট্রাকশনকে ক্যারি আউট করে, এই যে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন তোমার ভিতরে, এই যজন যাজন ইষ্টভৃতি করার ভিতরে এত গজিয়ে উঠেছে, স্বাভাবিকভাবে সমাধানী বুদ্ধি তোমার ভিতরে প্রখর। এই হচ্ছে সমাধানের কথা। সন্তুলন আর সমাধানের পরে হচ্ছে সঙ্গতি। সঙ্গতি মিনিংটা হচ্ছে ইংরেজিতে কোঅর্ডিনেশন। আমরা যদি শরীরের বিধানকে লক্ষ্য করি, আমরা দেখতে পারি এত সুন্দর কোঅর্ডিনেশন প্রতিটি বডি অর্গান ভিতরে আছে। যে হাত হাতের কাজ করে, পা পার কাজ করে, নাকটা নাকের কাজ করে, কানটা কানের কাজ করে, চোখ চোখের কাজ করে। আর সবাই সবাইয়ের কোঅর্ডিনেশন নিয়ে কাজ করে। যেরকম নাক দিয়ে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে, ফুসফুস, ফুসফুস এই যে অম্লজানটাকে, অক্সিজেনটাকে আবার হার্টে সাপ্লাই করে, হার্ট আবার ব্লাড টাকে পিউরিফাই করে, ব্রেন কে রক্ষা করে হাড় গুলো। এই হাড়ের পজিশন কি হবে নির্ধারিত করে মস্তিষ্ক, ব্রেন। পরস্পর ভিতরে যে সঙ্গতি, কপালে যদি মশা বসে তাহলে হাত চলে যায় মশাকে তাড়িয়ে দেওয়ার জন্য। হাত প্রশ্ন করে না, এই মশাকে আমি কেন তাড়িয়ে দিচ্ছি, কপাল থেকে আমি কি পাই? এদের ভিতরে যে সঙ্গতি, কোঅর্ডিনেশন, মানুষের জীবনে যদি সঙ্গতি না থাকে, ওর পরিবারের সদস্যদের ভিতর দিয়ে, পরিবারের সদস্যদের ভিতরে যদি সঙ্গতি না থাকে, কর্মক্ষেত্রে সহকর্মীদের ভিতরে যদি সঙ্গতি না থাকে, সমাজে প্রতিটি মানুষের ভিতরে যদি সঙ্গতি না থাকে, একটা দেশে রাজ্যগুলিতে প্রদেশগুলিতে ভিতরে যদি এই কোঅর্ডিনেশন না থাকে, তাহলে দেশ চলবে কি করে?
প্রদেশটা কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে। ঠাকুর বলছেন এই সঙ্গতিটা সম্ভব হয় যখন সংহতি থাকে, ইন্টিগ্রেশন থাকে, যখন এই ঐক্যতা থাকে। এই সংহতি সঙ্গতি এনে দেয়, আর এই সংহতি থেকেও আসে শক্তি। আর এই সংহতিটা তখন সম্ভব হয় ভালোবাসা দিয়ে, প্রেম। মানুষ মানুষের ভিতরে প্রেম না থাকে, পারস্পরিকতা না থাকে, শরীরের বিধান যদি আমরা লক্ষ্য করি, শরীরের প্রতিটি অর্গান ভিতরে এই ইন্টারেস্টেডনেস, এই পারস্পরিকতা কত প্রবল আছে তা আমরা বুঝতে পারি। সেলফ যে সেলফ ইন্টারেস্ট ওদের ভিতরে নেই, ওদের ভিতরে আছে ইন্টারেস্টেডনেস। যেটা বললাম, হাত জিজ্ঞেস করে না কপাল থেকে আমি কি পাবো, কিন্তু কপালকে আমি রক্ষা করব। এইটা সম্ভব হয় এই জন্যে, কেননা এই শরীরের যে প্রতিটি অঙ্গের একটা কমন ইন্টারেস্ট আছে। নিজের ইন্টারেস্ট থেকে একটা বড় ইন্টারেস্ট হচ্ছে একটা কমন ইন্টারেস্ট। কমন ইন্টারেস্ট হচ্ছে এই মানুষের সত্তাটাকে বজায় রাখা। হাতও চায় এই শরীর, এই মানুষটাকে রক্ষা করতে, কপালও চায় তাই, মস্তিষ্কও চায় তাই, নাক কান সবাই। শুধু এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো নয়, শরীরের প্রতিটি সেল, ওরাও চায় কিভাবে এই আত্মাকে, শরীর ভিতরে যে আত্মা আছে আর এই শরীরটাকে কিভাবে রক্ষা করা যেতে পারে। ওদের ভিতরে একটা কমন ইন্টারেস্ট আছে। সঙ্গতি তখন সম্ভব হবে, ইন্টারেস্টেডনেস তখন সম্ভব হবে যখন আমাদের জীবনে একটা কমন ইন্টারেস্ট থাকবে। এই কমন ইন্টারেস্ট কিন্তু হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। এই শ্রী শ্রী ঠাকুর যদি আমাদের জীবনের ইন্টারেস্ট হয়ে ওঠেন সবাই, তাহলে আমাদের ভিতরে পারস্পরিকতা, প্রেম, ভালোবাসা গজিয়ে ওঠে। আর এই ভালোবাসাটা হচ্ছে, এই ইন্টারেস্টেডনেসটা হচ্ছে নিষ্কাম ভালোবাসা। এই ভালোবাসায় কেন কোনো প্রাপ্তির আশা নেই, কোনো এক্সপেকটেশন নেই। এক্সপেকটেশন যখন থাকে তা কিন্তু ভালোবাসা না। পূজ্যপাদ বাবাইদা বলছেন প্রেম হচ্ছে কিন্তু নিষ্কাম প্রেম। আমি আমার স্ত্রীকে বা আমার পত্নীকে ভালোবাসি, তা মানে পত্নী আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমার কাজ করুক বা না করুক, আমাকে ও ভালো না বাসলেও আমি ওকে ভালোবাসি, এই হচ্ছে নিষ্কাম ভালোবাসা। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী ওর আদর করে বা না করে, ওর দেখাশোনা করে বা না করে, ওর কোনো খাতির নেই, কিন্তু আমি স্বামীকে ভালোবাসি, এই হচ্ছে নিষ্কাম ভালোবাসা। এই ভালোবাসার কোনো গিভ অ্যান্ড টেক নেই, মিউচুয়াল এটা না, এটা হচ্ছে ওয়ান সাইডেড। আমি ভালোবাসি, যে প্রেমাস্পদ আমাকে ভালোবাসেন কিনা তাতে আমার কোনো নজর নেই। এইরকম ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা, পারস্পরিকতা, ইন্টারেস্টেডনেস সংহতি এনে দেয়। সংহতি থেকে আসে সঙ্গতি। এই বিশ্ব দুনিয়াতে যা কিছু চলছে, সৌরমণ্ডলে গ্রহগুলির আর ভিতরে যদি কোঅর্ডিনেশন না থাকে, যদি একজন আরেকজনের অরবিটে চলে আসে, তাহলে যে কি অবস্থা। এই সঙ্গতিটা কিন্তু দরকার। এই জীবনে একটা কমন ফ্যাক্টরকে আমরা যদি অ্যালাইন হয়ে সবাই কমন ফ্যাক্টরকে নিয়ে এক আদর্শে চলতে পারি, তাহলে সঙ্গতিটা স্বাভাবিকভাবে হবে। যেখানে সঙ্গতি আর সংহতি নেই, ওখানে বোঝা যায় যে কমন ফ্যাক্টর নেই। যদিও আমরা অনেক সময় সবসময় সৎসঙ্গীরা বলি আমরা আমাদের জীবনে কমন ফ্যাক্টর, কিন্তু একজন সৎসঙ্গী যদি আরেকজন সৎসঙ্গকে ভালোবাসতে পারে না, তার অর্থ ঠাকুরকেও ভালোবাসে না। তার অর্থ কমন ফ্যাক্টর প্রতি ওর অ্যালাইনমেন্ট নেই, শুধু মুখে মুখেই ভালোবাসাটা। যে চারটে কথা বলছিলাম, শেষ কথাটা হচ্ছে আমরা এই সন্তুলন, সমাধান, সঙ্গতির কথা আলোচনা করলাম, শেষে হচ্ছে সামঞ্জস্য। জীবনে অনেক কিছু বিবিধতা, ডিফারেন্সেস, জীবনে অনেকগুলো কন্ট্রাডিক্টরি ফ্যাক্টরস, এই সবগুলো ভিতরে সিমিলারিটি বা সামঞ্জস্যতা কিভাবে আমরা আনতে পারি। এই বিবিধতা কিন্তু থাকবেই। সৃষ্টির স্বতন্ত্রতা হচ্ছে ইউনিকনেস, এই ডিস্টিংটিভনেস। এই ডিস্টিংনেস গুলো ভিতরে, এই বিবিধতার ভিতরে কিভাবে আমরা এই সামঞ্জস্যতা আনতে পারি।
আপনি একজন আপনি আপনার আইডিওলজি, আপনি কাকে ভোট দিতে যান, আমি কাকে ভোট দিই, আপনি কোন আইডিওলজিতে বিশ্বাস করেন, আমি কোন আইডিওলজি বিশ্বাস করি, দাদা কোন আইডিওলজিতে বিশ্বাস করেন, আপনার খাওয়া দাওয়ার যেগুলো অভ্যেস, আমার খাওয়া দাওয়ার যেগুলো অভ্যেস, এইসব অনেকগুলো ডিফারেন্সেস আমাদের ভিতরে আছে। এই সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, অনেকগুলো বিবিধতা বিবিধতা আমাদের ভিতরে আছে। এর ভিতরে সামঞ্জস্যতা কিভাবে আনা যায়, সামঞ্জস্য বিবিধতা সত্ত্বে যদি আমরা একটা সামঞ্জস্যপূর্ণ জীবন যাপন করতে পারি, তাহলে জীবনটা উপভোগ্য হবে। শ্রী শ্রী ঠাকুর সেদিন জ্যোতি আশ্রমে বসে অনেক কিছু আলোচনা করছেন, অনেক গভীর তত্ত্ব কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন। আর হঠাৎ সেদিন আহ এই যে জ্যোতি আশ্রম কাছে একটা কারখানা আছে, এই কারখানায় যে ঠক 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 শব্দ আসছে, ঠাকুর হঠাৎ কিন্তু ঠাকুরের বাণী নিরন্তর চলছে। ঠাকুরের যে এই যে কারখানার যে ম্যানেজার, উনি ভাবছেন যে হয়তো ঠাকুরের এই যে বাণীগুলো দিচ্ছেন, এতে বাধা সৃষ্টি হচ্ছে এই কারখানার যে আওয়াজটা আসছে। উনি সঙ্গে সঙ্গে চলে গিয়ে ওদেরকে বলেছেন কারখানার কাজটা বন্ধ রাখতে আপাতত কিছু সময়ের জন্য। ফিরে এসছেন জ্যোতি আশ্রম, দেখছেন ঠাকুর আর কিছু কথা বলছেন না। একটু আগে ঠাকুর কথা বলছিলেন, পানি দিচ্ছিলেন, অত গভীর তত্ত্বর কথা বলছিলেন, এখন যে নীরব হয়ে গেছেন। কিছু সময় পরে ঠাকুর জিজ্ঞেস করছেন, এই যে কারখানার থেকে আওয়াজটা এসেছিল, ওটা বন্ধ হয়ে গেল যে? কারখানার ম্যানেজার বলছেন, আগে ঠাকুর আমি গিয়ে ওদেরকে বারণ করে এসেছিলাম, এই যে আওয়াজটা হচ্ছিল তো আপনার, আমাকে মনে হলো হয়তো আপনার কথা বলতে একটা ডিস্টারবেন্স হচ্ছে, ওই জন্য ওদেরকে বারণ করে এসেছি ঠাকুর। ঠাকুর তখন একটু হেসে বলছেন, এই যে কারখানার ঠক 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 আওয়াজ হচ্ছিল, এই আওয়াজের একটা সুর ছিল, এই সুর সঙ্গে সুর মিলিয়ে আমি আমার কথাগুলো বলে যাচ্ছিলাম। এই আওয়াজটা বন্ধ হয়ে গেল, আমার কথা বলার প্রেরণাটা যখন আর আমি পাচ্ছি না। এই যে সুর সঙ্গে সুর মিলিয়ে, এই যে অসামঞ্জস্য সঙ্গে, যে আমরা সাধারণ মানুষ ভাবি এটা একটা আওয়াজ, একটা একটা ডিস্টার্বিং এলিমেন্ট, এটা বন্ধ হলেই ভালো। ঠাকুর বলছেন এই ডিস্টার্বিং এলিমেন্ট সঙ্গেও তাল মিলিয়ে অসামঞ্জস্যতাকে সামঞ্জস্যে নিয়ে এসে জীবনটাকে গতিশীল করা যেতে পারে। এই এই যে বাধাটাকে সহায়ক করে জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, অসামঞ্জস্যতাকে সামঞ্জস্যতে নিয়ে যাওয়া, এই হচ্ছে জীবনকে উপভোগ করার একটা বিশেষ উপাদান। এই জন্যে আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন সংসারের সন্ন্যাসী হতে। জঙ্গলের সন্ন্যাসী যদি আমরা হতাম, তখন তার বাধা বিপত্তি ছিল না, সবকিছু শান্ত পরিবেশ, কোনো এই সংসারের বাধা বিপত্তি, ছেলে মেয়ের কথা দেখাশোনা করা, এই সব ভিতরে ব্যালেন্স রাখা, এইসব ভিতরে সঙ্গতি নিয়ে আসা, সমাধানী বুদ্ধি রাখা, আর সামঞ্জস্য নিয়ে আসা, এইসবের তো কোনো প্রয়োজনই হতো না। ঠাকুর আমাদের কি জেনে শুনে মনে হয় বলেছেন সংসারের সন্ন্যাসী। ঠাকুর বলছেন আমি জঙ্গলের সন্ন্যাসী চাই না, সংসারের সন্ন্যাসী চাই। এই সংসারের ভিতরে যে ব্যালেন্স আনা শিখতে পারে, সমাধান, সব সমস্যার সমাধান করতে পারে, সঙ্গতি নিয়ে চলতে পারে, আর সামঞ্জস্য আনতে পারে, এই হচ্ছে সংসারের সন্ন্যাসী, সংসারের সাধু। সাধু হলো তিনি, সাধু হচ্ছেন তিনি যে সবকিছু সুন্দরভাবে নিষ্পাদন করতে পারেন, সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স ওয়েতে সমাধানী বুদ্ধি নিয়ে, সঙ্গতি নিয়ে, সামঞ্জস্যতা এনে দিতে পারে, ইনি হচ্ছেন সাধু। তা নাহলে আর কাউকে সাধু কি বলা যায়? এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথায় সাধু। এইরকম সাধু ঠাকুর চেয়েছেন আমরা কিভাবে হয়ে উঠতে পারি। তা সম্ভব হবে কিন্তু এই সঙ্গতি, সমাধান, সন্তুলন আর সামঞ্জস্যের যে প্রাণ কেন্দ্র শ্রী শ্রী ঠাকুর আর আচার্যদেব, আমি যদি শ্রী ঠাকুরের সঙ্গে আমরা যুক্ত হয়, আচার্যদেব প্রতি আমরা যদি অনুরক্ত হয়, তাহলে এই বুদ্ধিগুলো আমাদের ভিতরে গজিয়ে উঠবে।
আর আমরা যদি যজন যাজন ইষ্টভূতি পরায়ণ হয়ে উঠি, তাহলে কিন্তু আমাদের এই সমাধানী বুদ্ধি, সন্তুলন পাওয়ার কৌশল আমাদের ভিতরে গজে। আর এই প্রচেষ্টা আমাদের ভিতরে হওয়া দরকার। সৎসঙ্গের সময় সীমিত, আর সময়ও শেষ হয়ে গেছে। আপনাদের সবাই মঙ্গল কামনা করি, এই আশা করি যে আমরা সবাই যেভাবে এইরকম চেষ্টা করতে পারি যে আমাদের ভিতরে এই সন্তুলন, সমাধান, সংগতি আর সামঞ্জস্যের বুদ্ধি গজিয়ে উঠে জীবনকে ভরপুর উপভোগ করতে যেরকম আমরা পারি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। দাদা একটু বেশি টাইম নিয়ে গেলাম মনে হচ্ছে। একদম।